ওয়েলকাম। হারিয়ে যাই এক অজানা উদ্দেশ্যে উইথ আরফু স্টোরি। হ্যালো বন্ধুরা, আমি আরফু আর আপনারা দেখছেন আরফু স্টোরি। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাই আবারও আরেকটা নতুন এপিসোডে। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনার নাম সহ আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার দেরি না করে চলুন আমরা হারিয়ে যাই এক অজানা উদ্দেশ্যে উইথ আরফু স্টোরি। আজকের ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার মোহাম্মদ শাফিন আহমেদ। তিনি যেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদের পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম, আমি শাফিন। আশা করি ভালো আছেন। যদি আমার ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে আমার এই ঘটনা শেয়ার করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আর আজকে আপনার ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করতে যাচ্ছি। আমি শুরু করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। আমি তখন এয়ারলাইনে জব করতাম। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট অনেকটা দূরে, তাই আমি এয়ারপোর্টের পাশে একটা রুম রেন্ট নেই। পুরো বাসার মালিক তাহসিন ভাই খুব ভালো মনের মানুষ। আমার থেকে যদিও তিনি 7-8 বছরের বড়, কিন্তু আমার সাথে খুব ফ্রেন্ডলি ছিলেন। আমি যে রুমটা রেন্ট নেই সেই রুমটা ছিল একেবারে নতুন, মানে এই রুমটা আগে কেউ ব্যবহার করেনি। প্রথম দিন খুব ভালোই কাটে, কিন্তু দ্বিতীয় দিন রাত ঘটে এক অদ্ভুত ঘটনা। ডিউটি শেষ করে রুমে ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় চোখটা বন্ধ করে শান্তিতে শুয়েছিলাম। আমার মাথার উপরে থাকা সিলিং ফ্যান কটকট কটকট শব্দ করছে, সাথে একটা দেওয়াল ঘড়ি যা প্রতিনিয়ত টিক 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 শব্দ করে যাচ্ছে। হঠাৎ একটা অন্যরকম শব্দ শুনতে পেলাম। না, এটা ঘড়িরও শব্দ নয়, এটা সিলিং ফ্যানেরও শব্দ নয়, এটা নূপুরের শব্দ। কিন্তু এত রাতে আমার রুমে কে নূপুর পরে হাঁটছে? আমি চোখ খুলে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল? যাই হোক, অতঃপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে আমি আমার কাজে যাওয়ার জন্য রেডি হলাম। বিছানাগুলো অগোছানো অবস্থায়। মনে মনে বললাম, ধ্যাত, প্রতিদিন এসব ঠিক করতে ভালো লাগে না, থাক আজ কাজ শেষে এসে ঘুমানোর সময় সব ঠিকঠাক করে ঘুমাবো। এই বলে আমি চলে গেলাম আমার কাজে। আজ একটু তাড়াতাড়ি ঘরে ফিরলাম কারণ শরীরটা ভালো লাগছে না। বিকেল 3টায় রুমে চলে এলাম। রুমে এসে ঢুকতে এক সুগন্ধ আমার নাকে এলো, কোনো এক ফুলের সুঘ্রাণ। ভাবলাম হয়তো বাহির থেকে এসেছে। চারিদিকে কোথাও খেয়াল না করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। দেখি আমার অগুছানো রুম এখন পুরো গুছানো। সকালেই তো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু এখন সব গুছানো। আমি ভাবলাম হয়তো কাজের প্রেসারে আমার মাথাটা কাজ করছে না, তাই বিষয়টা সিরিয়াসলি নিলাম না। দুপুরে খাবার খাওয়ার পর চোখে ঘুম ঘুম ভাব। বিছানায় যেতেই চোখে ঘুম নেমে এলো। হঠাৎ মনে হলো আমার মাথায় কেউ হাত বুলাচ্ছে। কিছুক্ষণ পর শুনতে পেলাম
একটা মেয়েলি কণ্ঠ আমাকে বলছে, আজকে খুব ক্লান্ত লাগছে তাই না? কি ভেবে আমি উত্তর দিলাম, হ্যাঁ আজকে ভীষণ ক্লান্ত লাগছে। বলা মাত্রই আমি লাফ দিয়ে উঠলাম। আমি কার সাথে কথা বলছি? না না, এটা কোনো স্বপ্ন নয়। আমার স্পষ্ট মনে আছে একটা মেয়েলি কণ্ঠ আমার মাথায় কারো হাত ছিল। এটা কোনোভাবেই স্বপ্ন ছিল না। তাহলে কি হচ্ছে এটা আমার সাথে? কোনোভাবে নিজেকে সামলে আমি চলে গেলাম বাহিরে নিজের মন ভালো করার জন্য। রুমে ফিরে এলাম সন্ধ্যায়, কিন্তু আমার মাথায় তখনও সেই কণ্ঠ ঘুরপাক খাচ্ছিল। বারবার মাথায় প্রশ্ন জাগছিল, আমি ছাড়াও কি এই ঘরে কেউ আছে? কে হতে পারে সে? এসব ভাবতে ভাবতে প্রায় অনেক সময় কাটলো। রাতের খাবার খাওয়ার সময় হলো। আমি খেয়ে বিছানায় আসলাম। ঘুম পাচ্ছিল না। চোখ বন্ধ করে রাখলাম যদি ঘুমটা আসে। কিছুক্ষণ পর কিভাবে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ শুনতে পেলাম সেই শব্দটা। আমি লাফ দিয়ে উঠলাম। দেখলাম আমার রুমের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা, পুরোটা মুখ বড় বড় চুল দিয়ে ঢাকা। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কি করছো? সে একটা হাসি দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কিন্তু কে তুমি? সে এক গম্ভীর গলায় বলল, আমি নীরা। নীরা, এখানে এখানে কি চাও তুমি? কিছুই না, এখানেই তো আমার বসবাস। সে এই কথা বলা মাত্রই চারিদিকের বাতাস ভারী হতে শুরু করলো। আমার কেমন জানি অস্বস্তি লাগছিল। হঠাৎ সে আমার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো আর বলতে লাগলো, ভয় পেও না তুমি, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ভয়ে লাফ দিয়ে উঠলাম। আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম। আমি নিজেকে বুঝালাম সবটাই স্বপ্ন। কিন্তু একটা জিনিস দেখে আমার ভয় আরো বাড়তে লাগলো, কারণ ঘরের বাতাস এখনো ভারী হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। দেখলাম সকাল হতে আর কিছুক্ষণ বাকি। আমার চোখে আর ঘুম আসলো না। আমি বাকি সারা রাত বসে বসে কাটালাম। সকাল 10টায় ফোন দিলাম রুমের মালিককে। হ্যালো, তাসিম ভাই কোথায় আপনি? আমার রুমে আসতে পারবেন? কি হলো শাফিন, এত ভাবছিস কেন? ভাই, আপনি তাড়াতাড়ি আমার রুমে আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি। কিছুক্ষণ পর তাসিম ভাই রুমে আসলো। আমি সব খুলে বললাম। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আসলে বাপ দাদার কথা না শুনে এখানে বাড়ি বানাই। জানিস শাফিন, আজ থেকে অনেক বছর আগে এখানে ঘর বাড়ি কিছুই ছিল না। এখন তুই চারিদিকে শহর দেখছিস তাই না? আগে তো ছোট্ট গ্রাম ছিল। আমরা এখন যে জায়গায় বসে আছি এখানে ছিল একটা বড় গাছ। আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, নাম নীরা। নামটা শোনা মাত্রই আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। অতঃপর তাহসিন ভাই বললেন, সেই মেয়েটার মা বাবা মারা যায় কলেরা রোগে। সেই থেকে মেয়েটা খুব একা। জমিদার বাড়িতে কাজ করত, কিন্তু জমিদারের কিছু লোক নীরার সাথে এত ভয়ানক একটা অন্যায় করে যা নীরা সহ্য করতে পারে না। সেই কষ্ট নিয়ে এইখানে যে গাছটা ছিল সেই গাছে দড়ি দিয়ে নিজের প্রাণ নেয়।
কিছুদিন পর সেই লোকগুলা অদ্ভুতভাবে নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলে মারা যায়। আমি ভেবেছিলাম হয়তো সব এখানেই শেষ, কিন্তু না রে ভাই, সে এখনো এখানেই আছে। তাসিন ভাই নিজের কথা শেষ হওয়া মাত্রই আমার নাকে এলো কাল বিকাল বেলার সেই ফুলের গন্ধ। নীরা। এই ছিল আজকের ঘটনা। নীরার সাথে যা ঘটেছে তা একেবারে অমানবিক একটি ঘটনা। ধন্যবাদ জানাই শাফিন ভাইয়াকে অনেক সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। ধন্যবাদ জানাই সবাইকে যারা পুরো ঘটনা শুনেছেন। আর আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান। লাইক আর কমেন্ট করলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়ে। তো দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।